স্যার, আপনি কি আমাকে? ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানে তুমি যদি আমাকে সবটা বলতে না চাও তো ঠিক আছে, ওকে, তোমাকে বলতে হবে না। দেখো, প্রত্যেক মানুষেরই তো কিছু পার্সোনাল জিনিস থাকে, সব কথা তো সবাইকে বলা যায় না, এটা আমি জানি। মানে এতে কোনো সমস্যা নেই, আমি আমি তোমাকে হেল্প করব। আচ্ছা, তাহলে কাজ করি, বুঝলে? আমি 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 একজনকে চট করে ফোন সারি। আচ্ছা, তোমাকে দিয়ে যদি একটা গানের অ্যালবাম গাওয়াতে পারি, আমার মনে হয় তোমাকে দিয়ে অ্যালবামটা গাওয়াতে পারলে তোমার এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যেতে পারে। আমি আমি পারবো? না পারার তো কিছু নেই নীলা। আমার বিশ্বাস যে তোমার গান মানুষের ভালো লাগবে। তুমি শুধু মন দিয়ে ভালো করে এই অ্যালবামের গানগুলো গাও, দেখবে এই অ্যালবাম থেকে তুমি বিভিন্ন অনুষ্ঠান করতে পারছো, এবং তারপর পরপর কাজ করতে থাকলে আমার মনে হয় তোমার এই 18 লাখ টাকা জোগাড় করাটা খুব একটা অসুবিধা হবে না। দাঁড়া, আমি ফোনটা সেরে নিই। স্যার স্যার, বলছিলাম আমার গান গাইতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা অসুবিধা আছে স্যার। কি অসুবিধা? আমি না নিজের নামে গান গাইতে পারবো না। মানে কি বলছো? আমি বুঝতে পারছি না। মানে আমি যে গান গাইছি এটা কাউকে জানানো যাবে না। আরে এটা কি করে হয়? আরে এটা তো টেকনিক্যালি এথিক্যালি কোনোভাবেই সম্ভব না। মানে অ্যাবসার্ড কথাবার্তা বলছো। আরে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। একটা গান তৈরি হবে, রিলিজ হবে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবে, তোমাকে চিনবে। আরে এইভাবেই তো প্রচারটা হয়। আর সোশ্যাল মিডিয়ায় যত বেশি প্রচার হবে, এই অ্যালবাম তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। মানে তুমি কি বলছো? মানে এছাড়া আমার 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 আর কিছু করার নেই। স্যার, এভাবে বলবেন না স্যার, দয়া করে আপনি কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন আপনি। আরে আমি তো তোমাকে সাহায্য করতে চাইছি নীলা, কিন্তু তুমি যেটা বলছো মানে মানে এভাবে আড়ালে থেকে আজকের দিনে হয় না। মানে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ নীলা। আমি অত বুঝি না স্যার, আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই, না হলে আমি আপনাকে কোনোদিন এভাবে বলতাম না। আপনি প্লিজ কিছু একটা করুন, আপনি একটু ভেবে দেখুন না স্যার, প্লিজ। দীপু, তোমার নাকি শরীর খারাপ? কি হয়েছে দীপু? হ্যাঁ, কি হয়েছে? এই আবার কি অসুখ বাঁধালি তুই? হ্যাঁ, ওষুধ খেয়েছিস? আরে চুপ করে আছিস কেন, বল না। আরে সেরকম কিছু হয়নি, অত অত টেনশন করতে হবে। টেনশন করতে হবে না? না না। এই তুই এদিকে আয় তো, আয়, চুপচাপ বস এখানে, বস, দেখতে দে জ্বর হয়েছে কিনা। আরে চুপ। নীলা কোথায় রে? নীলা কোথায় মানে কি? নীলা এখনো বাড়ি ফেরেনি? ও মা, সে কি? নীলা তোর সাথে ছিল না? হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম, মানে আমরা ঠিক একসাথে ছিলাম না। তোর ঠিক কি হলো বলতো? ঠিক করে তো কথাও বলতে পারছিস না। আমার কিছু হয়নি, আমি 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 ঠিক আছি। কিচ্ছু হয়নি? কিন্তু বাবি তো বললো যে তোমার নাকি শরীর খারাপ। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি ওই একটু অসুস্থ আর কি। না না না, আমি একটু বেশি অসুস্থ। সেটাই তো জানতে চাইছি, অসুস্থতাটা কিসের? দেখেছো কি ঠান্ডাটাই না লাগিয়েছে। এই জন্য বলি কানটা ঢেকে রাখ, শীতকাল। একটা কথা শুনলে তো। ডাক্তার না দেখালে বলো, আমি তাহলে ডাক্তারকে ডাকছি। দেরি না করে এটার ডক্টর কনসাল্ট করা উচিত। আর কাশিটা আমার একদম ভালো লাগলো না। কিন্তু দীপু, তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুমি অসুস্থ। আচ্ছা, তোমার কি ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে? এক্স্যাক্টলি বলো তো, কি প্রবলেম হচ্ছে তোমার? তবে আমার মনে হয় দেরি করাটা ঠিক নয়, ডাক্তার ডাকা উচিত। অনেক ডাক্তারবাবুকে একটা ফোন কর না। আচ্ছা, আমি 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 কল করছি। এই না না না, ফোন করতে হবে না, দরকার নেই দরকার নেই দরকার নেই। না না, দরকার নেই মানেটা কি?
আর ডাক্তারকে ফোন করার নাম শুনে তুই এরকম চমকে উঠলি কেন হঠাৎ? কই না তো, চমকে উঠিনি আমি। তাহলে তুই ডাক্তার ডাকতে বারণ করছিস কেন? কারণ আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার দেখিয়ে নিয়েছি। তুই একা একাই ডাক্তার দেখিয়ে ফেললি? সামান্য একটা বিষয়, এটাতে এত অবাক হওয়ার কি আছে? আমি একা ডক্টর দেখাতে পারি না? উফ, থাম সবাই। তুই বলতো ডাক্তারবাবু তোকে কি বলেছেন? ওই আর কি বললেন যে ভয় পাওয়ার মতো কিছু নেই, কিন্তু এখন থেকে 7 দিন আমাকে রেস্টে থাকতে হবে। বাড়ির বাইরে যত কম বেরোবো ততই আমার জন্য ভালো। 7 দিন? হ্যাঁ 7 দিন। 7 দিন পর আমাকে আবার ওনার কাছে যেতে হবে। উনি তারপর আবার আমাকে দেখে চেক আপ করে বলবেন তারপর আমাকে কি করতে হবে। আপাতত এখন 7 দিন রেস্ট নিতে বলেছেন উনি আর কি। রেস্টে থাকতে হবে ভালো কথা, কিন্তু হয়েছেটা কি? আরে ওষুধপত্র তো খেতে হবে, শুধু রেস্ট থাকলে তো আর শরীর সারবে না। এক্স্যাক্টলি। দীপু, তোমার ঠিক কি রোগ হয়েছে বলো তো? ওই ইয়ে মানে ওই ডাক্তারবাবু আমাকে অতটা খোলাসা করে কিছু বলেনি, শুধু এটা বলেছেন যে একটু রেস্ট নিতে হবে, ব্যাস। মাস্টারমশাই, আমার কিন্তু দীপুর কথা শুনে ভালো লাগছে না। কি এমন রোগ হয়েছে যে যে ডাক্তার ওকে বলতে পারছে না সেই রোগের কথা? আরে তোমরা বুঝতে পারছো না, হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। শোনো, ডাক্তারবাবু সেরকম কিছু বলেনি, ডাক্তারবাবু কিছু লুকিয়ে যাননি। উনি বলেছেন যে সেরকম সিরিয়াস কিছু না। এই দীপু শোন, তোর কথাগুলো না কিরকম বারবার এদিক ওদিক হচ্ছে, এক একবার এক এক রকমের কথা বলছিস তো তুই। হ্যাঁ, উফ, পুরো ফেঁসে গেলাম। এই সময় নীলা বাড়িতে নেই, আমি একা একা কি করে সব সামলাবো? তোমরা একটু বেশি ভাবছো মেজো বৌদি, বুঝলে তো? শোনো, আমি যতটা জানি আমি অতটাই বলেছি। দীপু, তুমি ঠিক কোন ডক্টর দেখিয়েছো আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যেই ডক্টর এরকম ভাষা কথা বলে তার উপরে কিন্তু এতটাও বিশ্বাস করা ঠিক না। আমার মনে হয় তোমার অন্য একজন ডক্টর দেখিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। একদম ঠিক কথা বলেছো। কেমন ডাক্তার যে পেশেন্টকে জানায় না যে তার কি হয়েছে? আর সত্যি তো ওকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না। তাহলে 7 দিনের রেস্টটা কিসের বলতো? আমার অসুস্থতা তোমরা আমার থেকে বেশি বোঝো। আমার পিঠে ব্যথা। মানে এই তো একটু কাশছিলিস, শুনলাম তো নাকি ঠান্ডা লেগেছে। আমি অত কিছু বলতে পারবো না, যাই হয়ে যাক আমি ডাক্তারবাবুর কথা শুনেই চলবো। রেস্ট, শুধু রেস্ট, বুঝেছো? এখন থেকে আগামী 7 দিন আমি রেস্ট নেবো, শুধু রেস্ট। কেউ আমাকে ডাকাডাকি করবে না। ছেলেটা কি বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে ও কিছু একটা গোপন করার চেষ্টা করছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। কাস্তে কাস্তে পিঠে ব্যথা। ছোট কাকি আর ছোটকা দুজন মিলে যে কিছু একটা প্ল্যান করেছে সেটা বুঝতে পারছি, কিন্তু কি প্ল্যান? ছোট কাকি না আসা অবধি তো কিছুই বোঝা যাবে না। কোনো রকমে কাটিয়েছি, কিন্তু নীলা যতক্ষণ না ফিরছে ততক্ষণ আর কারোর সাথে কোনো কথা বলা যাবে না। ততক্ষণ ঠিক এইভাবেই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। বেশি কথা বাড়াতে গেলে ধরা পড়ে যাব। ধরা পড়িয়ে দেওয়ার জন্য জ্যাস তো আছে। যদি একবার বুঝে যায় আমি মিথ্যে কথা বলছি, সঙ্গে সঙ্গে ওর বাবাকে জানিয়ে দেবে। আর আমার ব্যাঙ্গালোর যাওয়া কেউ আটকাতে পারবে না। নীলা কোথায়, তুমি কখন ফিরবে? দরজা খুললো, কে জ্যাজ নাকি? সেরেছে, এবার কেস খাবো। হাতটা নীলার মনে হচ্ছে। আরে নীলা, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি তুমি জানো? আমি কত বড় একটা বিপদ। আমি তোর বউ নই, তোর মা। ওই দেখো,
তুমি তুমি কেন এসেছো? আমি আমি তোমাদের বলেছি তো যে আমার শরীর খারাপ, এখন আমাকে এই 7 দিন রেস্ট নিতে হবে আমাকে। আমার খুব ঘুম পাচ্ছে মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর কথা বলতে পারছি না, গলায় কষ্ট হচ্ছে আমার। কি কষ্ট। আমাকে নীলা ভেবে তো বেশ কথা বলছিলি বাবা। তোর কি শুধু আমার সাথে কথা বলতেই কষ্ট হচ্ছে? না মা, আমার সবার সাথেই কথা বলতে কষ্ট হচ্ছে, গলায় খুব ব্যথা। এই হয়, বিয়ের পরে ছেলেরা সবাই মাকে ভুলে বউয়ের আঁচলের তলে চলে যায়। মা, আমি আঁচলের নিচে ছিলাম না, আমি চাদরের নিচে ছিলাম। কিন্তু চাদরের তলা থেকেও তো নীলাকেই খুঁজছিলি না? দূর, এত মা বউ করতে আমার ভালো লাগছে না। তুমি বিশ্বাস করো মা, আমি সত্যি অসুস্থ। আমি বিশ্বাস করে ফেলেছি দীপু, বিশ্বাস করে ফেলেছি যে তুমি মোটেই অসুস্থ নও, জাস্ট নাটক করে যাচ্ছ। আরে দীপু, তুই এক্ষুনি একটা কি বিপদের কথা বলছিলি না? কি বিপদে পড়েছিস তুই? কেন আমাকে দিয়ে এত কথা বলাচ্ছ বলো তো? মার কাছে কোনো কথা লুকোতে নেই, বল কি বিপদে পড়েছিলি? আরে আমার শরীর খারাপটাই তো বিপদ, আর সুস্থ না হলে আরো বড় বিপদ। দীপু, একদম আবোল তাবোল কথা বলবি না। শরীর খারাপ হয়েছে, ভালো ডাক্তার দেখালে সুস্থ হয়ে যাবি, এতে বিপদের কি দেখলি? কোনো দিক থেকে নিস্তার নেই। মাও ডক্টর দেখানোর কথা বলছে, কি করে এতজনকে আটকাবো? তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনতে চেয়েছো দীপু। মিথ্যে কথা বলছো, মিথ্যা নাটক করছো। ব্যাঙ্গালোরে যেতে চাইছো না, তাই তো? কিন্তু ওখানে তো তোমাকে যেতেই হবে। চোরের উপর বাটপাড়ি করে লাভ নেই। আমার সাথে বাটপাড়িতে তুমি পারবে না। বিশ্বাস করুন, আমার হাত পা বাঁধা, সত্যি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। নাহলে আমি আপনাকে এভাবে কোনোদিন বলতাম না স্যার। আমিও তো চেয়েছিলাম গান গাইতে, চেয়েছিলাম সবাই আমার গান শুনুক, আমাকে গায়িকা হিসেবে ছিল। কিন্তু এখন আর চাইলেও আমার কাছে আর কোনো উপায় নেই। আমি সবার সামনে আসতে পারবো না। নীলা, আমি তোমার এই অন্যায় আবদারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সামনে না আসতে চাওয়ার কারণটা কি? আরে তোমার শ্বশুর বাড়ির সবাই বিশেষ করে তোমার শ্বশুর শাশুড়ি স্বামী এরা খুব ভালো লোক, আর এরা তোমার কাজে কখনো বাধা দেবে বলে আমার মনে হয় না। বিশেষ করে তোমার শ্বশুর মশাই নিজে থেকে আমার কাছে পাঠিয়েছেন তোমাকে। না স্যার, কেউ আমার বাধা দেবে না, কিন্তু আমি গানকে টাকা রোজগার করছি এটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে যেই কারণে আমি টাকাটা রোজগার করতে চাইছি সেই কাজটাই আর হবে না। আমি তোমার কথার বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারছি না নীলা। আমি যদি সবটা আপনাকে খুলে বলতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন, কিন্তু সেটা সম্ভব না স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনি সবাইকে বলবেন যে আপনার এক নতুন ছাত্রী গান গেয়ে তার অ্যালবাম বের করতে চাইছে। আমার নামটা কাউকে বলবেন না স্যার। আরে এভাবে হয় না নীলা, একজন নতুন ছাত্রী গান গাইবে এটা বলে দিলে হয় নাকি? আরে তার তো নামটা বলতে হবে, নাহলে তো লোকে সন্দেহ করবে। অন্য নাম? হ্যাঁ, অন্য নাম। নীলা, আমি তোমাকে একটা অন্য নাম দেবো, নতুন নাম দেবো। সেই নতুন নামে তুমি তোমার এই নতুন পথ চলা শুরু করবে। এই নতুন নাম নিয়ে তুমি তোমার অ্যালবামের গানগুলো গাইবে, আর তোমার নাম যে নীলা এটা কেউ জানতেও পারবে না। রাজি? দেখো, এই প্রস্তাবে যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু আমার দুহাত তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি ভরসা দিচ্ছেন স্যার? সত্যি কেউ জানতে পারবে না তো? আরে দিচ্ছি, ভরসা দিচ্ছি, তোমার আসল নাম কেউ জানতে পারবে না। আরে বাবা, এখনো পর্যন্ত তো তোমার কোনো নতুন অ্যালবাম বেরোয়নি, আর এই নতুন অ্যালবাম প্রথম যে নামে বেরোবে লোকে সেই নামেই চিনবে তোমাকে। ভেবে বলো, রাজি কিনা? রাজি,
কি নাম হবে আমার? সঙ্গীতা। সঙ্গীতের যে সাধনা করে সঙ্গীতা। আজ থেকে এই নামেই বাইরের জগৎ তোমাকে চিনবে। সঙ্গীতা? আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার। আপনি যেই ভরসাটা আমার উপর দেখালেন, আমি যেন তার দাম দিতে পারি। পারবে, পারতে তোমাকে হবেই। জয়ী হও। কি করে প্রমাণ করব যে দীপু আর নীলা ইচ্ছে করে অসুস্থতার নাটক করছে? কিছু তো একটা করতেই হবে। আমার প্ল্যানটা তো এইভাবে ভেস্তে যেতে পারে না। দীপুর মেজ বৌদি যদি এখন আমার তলে থাকতো তাহলে তো সুবিধেই হতো, কিন্তু বাথরুম নিয়ে ওকে খুব আজে বাজে ভাবে কথা শুনিয়েছি। তারপর কি আরো ব্যস্ত আছো? বাবা, ভাবতে না ভাবতেই হাজির। বহুদিন বাঁচবে। না না, এসো এসো, ভিতরে এসো। জেসমিন, আমি না আমার কৌতূহল আর চেপে রাখতে পারিনি, তাই বাধ্য হয়ে তোমার কাছে চলে এলাম। আসলে আমি জানি আমাদের মধ্যে বাথরুম নিয়ে একটা হয়েছিল ঠিকই, কিন্তু আমি না মনের মধ্যে আর কিছু রাখিনি, বুঝলে তো। আর স্বাভাবিক না, একসাথে থাকতে গেলে তো একটু টুকটাক খিটিমিটি লেগেই থাকে। বাদা আমি না সব ভুলে গেছি। আমি তো বলবো তুমিও সবকিছু ভুলে যাও, কেমন? হ্যাঁ, কিন্তু জেসমিন, তুমি তখন কি যেন একটা আমায় বলছিলে না? দেখো জেসমিন, তুমি কিন্তু তোমার মনের কথা আমাকে বলতেই পারো। আফটার অল এই বাড়িতে একমাত্র আমিই তো আছি যে তোমাকে সাহায্য করতে পারে, তাই না? এই তো মেঘ না চাইতেই জল। তোমার সাহায্যই তো আমার চাই। না, সত্যি কথা বলতে গেলে কি বলতো জেসমিন, আমি না তোমার উপর একটু রাগই করেছিলাম তুমি যখন ওকে অতগুলো কথা শোনালে। কিন্তু আমি অদ্ভুত মানুষ, জানো তো, মনের মধ্যে বেশিক্ষণ রাগ পুষেই রাখতে পারি না। তাই আমি কি বলছি বলো তো, তুমিও না তোমার মনের মধ্যে কিছু রেখো না। যদি কিছু থেকে থাকে সব একদম ঝেড়ে ফেলে দাও। হ্যাঁ, কি বলছিলে বলো না। দীপুর কিছু হয়নি। দীপুর অসুস্থতার নাটক করছে, আর এই নাটকের ডিরেক্টর হচ্ছে নীলা। এক সেকেন্ড, নাটক করছে মানে? কিন্তু কেন? কারণ আছে। বাপি অ্যাকচুয়ালি দীপুকে ব্যাঙ্গালোর ট্রান্সফার করিয়ে দিতে চাইছে। আর দীপু একবার কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে গেলেই আমিও ব্যাঙ্গালোরেই শিফট করে যাব। না দীপু ব্যাঙ্গালোর থেকে কোনোদিনও ফিরতে পারবে, না আমি ওখান থেকে ফিরবো। আমরা সারাটা জীবন ওখানেই সেটেল হয়ে থাকবো। কিন্তু নীলা কোনোভাবে আমাদের প্ল্যানটা আজ করে ফেলেছে। দীপু আমার বাপিকে গিয়ে একটা ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, যেখানে কিনা ডক্টর বলেছে ওর রেস্টের প্রয়োজন, ও ব্যাঙ্গালোর যেতে পারবে না। বুঝলাম। তাহলে এখন আমরা কি করব বলো তো? আমাদেরকে প্রুফ করতে হবে যে দীপু অসুস্থ নয়, দীপু অসুস্থতার ভান করছে। হ্যাঁ, সবটাই বুঝতে পারছি, কিন্তু জাসমিন কিভাবে? এটা নিয়ে তো আমি অনেকক্ষণ ধরে ভেবে যাচ্ছি। দেখো, একটা প্ল্যান তো অলরেডি সেট হয়ে আছে। সেই প্ল্যানটা যদি ওয়ার্ক না করে তাহলে আরও একটা প্ল্যান আছে। দীপু আর নীলা যদি একসাথে থাকে তাহলে আমি কোনো দিনও দীপুর কাজ পর্যন্ত পৌঁছতেই পারবো না। আমার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। যেভাবেই হোক দীপুকে আমার চাই। আমি সারাটা জীবন দীপুর সাথেই কাটাতে চাই। আমার পক্ষে দীপুকে ছেড়ে থাকা এক মুহূর্ত সম্ভব না।
দীপুর মধ্যে কি এমন দেখলে গো তুমি যে প্রেম পীড়িতে এতটা গলে গেলে? এনি কস্ট আমার দীপুকে চাই। ওই বস্তির মেয়ে নীলার থেকে দীপুকে আলাদা হতেই হবে। ওর সাথে দীপুকে মানায় না। আমি দুজনকে আলাদা করেই ছাড়বো। জাসমিন, হ্যালো। স্বপ্ন থেকে বেরিয়ে এসো এবার। স্বপ্ন থেকে বেরিয়ে এসে এবার তোমার আইডিয়াটা বলো, তারপর তো ভেবে দেখবো। বলছি, স্যার আমার না খুব ভয় করছে। আর আমি তো বললাম তোমার এই নীলা নামটা কেউ জানতে পারবে না। না না, সেই ব্যাপারে নয়, আসলে একটা গানের অ্যালবাম বেরোবে আমার। আমি ওখানে ঠিক করে গাইতে পারবো তো? পারবে, যদি তুমি আমার কথা শুনে চলো। আমি ঠিক যেমন যেমন ভাবে বলবো সেইভাবে তুমি যদি অ্যালবামের গানগুলো গাও তাহলে অ্যালবাম হিট। নীলা, নীলা ফোনটা ধরো প্লিজ। শুনবো স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই। ফোনটা ধরে নাও নীলা। হ্যালো, তুমি কোথায়? আমি আসলে একটা কাজ খুঁজতে এসেছি। কেন? তুমি এক্ষুনি বাড়ি আসো, দরকার আছে। এক্ষুনি? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ এক্ষুনি। কোনো ঝামেলা হয়েছে কি? জ্যাজ আমায় চার্জ করছে, আমি সত্যি অসুস্থ কিনা সেটা বোঝার চেষ্টা করছে। আর বাড়ির সবাই আমাকে সন্দেহ করছে। নীলা, আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমি না এখন এত গুছিয়ে কথা বলতে পারছি না তোমার সাথে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসো, তাহলে একটু সাহস পাই আর কি। আপনি এত চিন্তা করবেন না, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। স্যার বলছিলাম, বাড়িতে না একটা সমস্যা হয়েছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। নীলা, এভাবে হয় না। আরে আমি ভাবছিলাম কোথায় এক্ষুনি তোমাকে দিয়ে ওয়ার্কশপ শুরু করব, আমাদের হাতে সময় নেই নীলা। নীলা, শিল্পীদের তার কাজে, তার সাধনায় মানে সবসময় কনসেন্ট্রেট করতে হয়। সঙ্গীত বলো বা যে কোনো শিল্পকর্ম বলো, এটা এত সহজ বিষয় নয়, এটা সাধনার বিষয় নীলা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলি প্রবলেম সলভ করে এসো, তারপর তুমি তোমার সঙ্গীতের সাধনা শুরু করবে। বাড়ির সমস্যা ঠিক করতেই তো এত কিছু করতে চাইছি স্যার, কিন্তু সব সমস্যার সমাধান তো আমি একদিনে করতে পারবো না, তবে একদিন করবই।